দর্শক স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত, ইসমানী মির্জাপুর জিরো আওয়ারে। আমরা প্রতিদিনই তো আসলে রাজনৈতিক বিভিন্ন ধরনের আপডেট হচ্ছে, পরিস্থিতি দেখছি আমরা, বিভিন্ন ঘটনা ঘটছে। গতকালকের একটি বিষয় খুবই আলোচিত ছিল। সকাল থেকেই একটি বিষয় ভেসে বেড়াতে শুরু করে রাজনীতির বাতাসে। সেটি প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ। একই সময়ে সেনাপ্রধানের পরের দুই পদের বা এরকম তারা আবার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন। যদিও এটি কোনো সত্যতা নেই। আজকে আইন উপদেষ্টা বলেছেন যে এটি আসলে একেবারেই গুজব। কিন্তু এর মধ্যে এটা বেশ কিছু গণমাধ্যম, প্রচলিত গণমাধ্যম খুব কম, মানে প্রচলিত এবং দায়িত্বশীল যেগুলো প্রধান সারির তাদের কম, তবে দু একটা প্রধান সারির গণমাধ্যমও সেই সংবাদ করেছিল এবং সেটি পরে সেটাকে নামিয়ে ফেলা হয়েছে। আজকে আবার আমরা দেখলাম যে নিয়মিত বৈঠক অনুযায়ী সেনাপ্রধান, প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সেখানে বরাবরের মতোই কথাটা বলা হয়, কিন্তু আজকেও এগুলো হলো ফরম্যাটেড কথা যে সর্বাত্মক সহযোগিতা, সব ধরনের সহযোগিতা দেবে সরকারকে সহযোগিতা দেওয়া, মানে সেনাপতির কাজ কি? সেনাপতির কাজই রাজ্য বাঁচানো এবং এইটাই সহযোগিতা সবচেয়ে। কিন্তু এটা উনি বারবার বলছেন। এর বাইরে আমরা যেটি দেখছি যে জাতীয় পার্টি এবং ভিপি নুরের উপর হামলার পরে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি এর আগেও হয়েছে, কিন্তু ভিপি নুরের উপর হামলার পরে এটি খুব জোরালো হচ্ছে এবং আজকে সর্বদলীয় একটি বৈঠক অনুষ্ঠিত হলো, সেখানেও তারা এই সিদ্ধান্ত নিয়েছে। তবে যদিও সেখান থেকে বলা হচ্ছে যে বিএনপি এখনও পরিষ্কার করেনি যে জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে। আজকে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। গত ১৬-১৭ বছরের মধ্যে গেল বছর পতনের পরে ছোট পরিসরে করলেও এবার খুব বড় পরিসরে নেতাকর্মীরা অনেক বেশি উচ্ছ্বাস এবং উচ্ছলতায় দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। আমরা সব কিছু মিলিয়ে আজকের যে বিষয় রেখেছি, বিষয়ের নাম অতঃপর জাপা। জাপা মানে জাতীয় পার্টি। আমাদের সঙ্গে রয়েছেন এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। আপনি জাতীয় পার্টির সর্বশেষ কোন পদে ছিলেন পদত্যাগ করার আগ পর্যন্ত? আমি ছিলাম চেয়ারম্যান, মানে জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ সহকারী এবং নির্বাচন সমন্বয়কারী, দুটো পদে ছিলাম। এবং আপনি অন্যতম গুরুত্বপূর্ণ পদেই ছিলেন। গুরুত্বপূর্ণ পদে ছিলাম, অন্যতম গুরুত্বপূর্ণ জানি না, গুরুত্বপূর্ণ পদে ছিলেন। আমরা আসবো, কথা বলবো। এবং জয়নাল আবেদিন শিশির, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব। আপনারা তো আজকে এনসিপি সব দলই তো বৈঠকটা করলেন এবং সেখান থেকে আমি শুরু করব, তবে তার আগে হেডলাইন দেখে আসবো, হেডলাইন দেখে আলোচনা শুরু করব। হেডলাইনে দেখে আমরা আমাদের মূল আলোচনা শুরু করব। রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ, প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের গুঞ্জনকে গুজব বলে নাসিফ নজরুল, নির্বাচন ফেব্রুয়ারিতেই। সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র, কোনো পক্ষ নেই তাদের, জানালেন সিইসিকে। We do not, as the U.S. Embassy or the U.S. government, support any particular party, but we do meet with the political parties to understand their platforms and their goals. ন্যূনতম সংস্কার ছাড়া ভোট আয়োজনের শঙ্কা দেখছেন বিশিষ্টজনেরা। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের ঢল, নির্বাচনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস মির্জা ফখরুলের। চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, সেই চ্যালেঞ্জ হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে, ২৬শে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার সর্বোত্তম সহযোগিতা করা, সাহায্য করা। পিআর ইস্যুতে সংলাপের আহ্বান জামায়াতের, হাসিনা বিরোধীদের শত্রুতে পরিণত করেছিল মন্তব্য সার্জিসের। এবং ডাকসু ভোট স্থগিতের ২০ মিনিটের মাথায় হাইকোর্টের আদেশকে চেম্বার জজের স্থগিতাদেশ, ঐক্য ধরে রাখার আহ্বান ঢাবি ভিসির। দর্শক শুনছিলেন শিরোনাম। আমাদের অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমি প্রথমে জয়নাল শেষের কাছে যেতে চাই। আপনার যে সর্বশেষ যে বৈঠক, সর্বদলীয় বৈঠকটি হলো এবং এই জাতীয় পার্টি
কে নিষিদ্ধ ঘোষণার ব্যাপারে একাট্টা হওয়া, একটি রাজনৈতিক দল নিষিদ্ধ করার প্রক্রিয়া কি আসলে, বা একটি রাজনৈতিক দলকে কি আসলে নিষিদ্ধ করা যায় কিনা, দলকে নিষিদ্ধ করা যায় কিনা, বা সেখানে দলের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ কিভাবে তাহলে করবে, এই দল কি করেছে সেটি তাদেরকে অপরাধী প্রমাণের আগে কিভাবে নিষিদ্ধ করা যায়। অপরাধী প্রমাণ মানে বিচারের মাধ্যমে অপরাধী প্রমাণ। আমরা হয়তো নর্মালি সাধারণভাবেই দেখছি যে সেই কাজগুলো করে গিয়েছে, তার সে অপরাধের সাথে জড়িত, কিন্তু তারপরে তো একটা লেজিটিমেট দরকার। ধন্যবাদ শান্ত ভাই আপনাকে। প্রথমে আমরা আসলে জাতীয় পার্টির যদি আমরা অতীত ইতিহাস দেখি, জাতীয় পার্টি এটাকে আসলে আমরা পার্টি বলি না। জাতীয় পার্টি কখনো রাজনৈতিক দল ছিল না। জাতীয় পার্টি একদম শুরু থেকে যখন 1981 সালে হোসেন মোহাম্মদ এরশাদ একটা নির্বাচিত রাষ্ট্রপতি আব্দুল সাত্তারকে বন্দুকের নল দিয়ে ক্ষমতা থেকে উচ্ছেদ করে ক্ষমতা দখল করে, তারপর তার ক্ষমতাকে তিনি আরও পাকাপোক্ত করার জন্য একটি মাফিয়া সংঘকে একত্রিত করে এটার নাম দেন জাতীয় পার্টি, যেটা আসলে আদত কোনো গণতান্ত্রিক পার্টি ছিল না। এটা ফরমেশন থেকে শুরু করে কোনোভাবে এটি দল হিসেবে আসলে বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য ছিল না। গণতান্ত্রিক পার্টি ছিল না। হ্যাঁ, এটা গণতান্ত্রিক আমি জানি না বাংলাদেশের কোন কোন পার্টি গণতান্ত্রিক। হ্যাঁ, এখন আপনি যদি মনে করেন যে হ্যাঁ গণতান্ত্রিকভাবে, আপনি বললেন যে গণতান্ত্রিকভাবে কোনো পার্টিকে নিষিদ্ধ করার সুযোগ আছে কিনা, পার্টিকে নিষিদ্ধ করার সুযোগ আছে কিনা, আমি মনে করি এগুলো নিষিদ্ধ করার সুযোগ নাই। কিন্তু কোনো মাফিয়া গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী, তাদেরকে নিষিদ্ধ করার সুযোগ আছে। আপনি যদি জাতীয় পার্টির একদম অতীত ইতিহাস দেখেন, 1981 থেকে 1990 পর্যন্ত এই জাতীয় পার্টি নামক এই যে গোষ্ঠীটি, মাফিয়া চক্রটি, এটা বাংলাদেশকে 9 বছর দীর্ঘ অপশাসনের মধ্যে রেখেছে। বাংলাদেশের মানুষের ভোটাধিকার, মানবাধিকার, সকল অধিকার হরণ করেছে। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতাদেরকে হোসেন মোহাম্মদ এরশাদ গ্রেপ্তার করেছে, এবং বেগম জিয়াকে পর্যন্ত গ্রেপ্তার করেছিল হোসেন মোহাম্মদ এরশাদ। এবং বাংলাদেশের মানুষের ভোটাধিকার এমনভাবে হরণ করেছে, জাতীয় পার্টি বন্দুকের নলের মধ্য দিয়ে সবসময় ভোট কারচুপি করেছে। 1900 যদি আপনি 86 সালের ইলেকশন দেখেন, জাতীয় পার্টি পাতানো একটি ইলেকশন করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে। 88 ইলেকশন দেখেন, আপনি আসম ও রবের মতন লোকদেরকে দিয়ে 33 দলীয় একটি পাতানো, সাজানো একটি বিরোধী দল করলেন, যেটা একদম দামি বিরোধী দল বলতে পারেন এখনকার মতো করে। বা এখন যে জাতীয় পার্টি বিগত 15 বছর যেভাবে আওয়ামী লীগের সাথে বিরোধী দল, গৃহপালিত বিরোধী দল ছিল, তখন আপনার আসম ও রব দিয়ে 1988 ইলেকশন এভাবে 33 দলীয় একটি বিরোধী দল করে। এই যে 9 বছর জাতীয় পার্টি যে অপরাধটা করলেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করলেন, মানবাধিকার হরণ করলেন, বাক স্বাধীনতা হরণ করলেন, সর্বশেষ জাতীয় পার্টির পতন হয় বাংলাদেশের ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে। সেখানে জাতীয় পার্টি ওই পতনের সময়ও বাংলাদেশে প্রায় 30-40 জন মানুষকে তারা খুন করে। সুতরাং একটি দল নিষিদ্ধ হওয়ার জন্য যত পরিমাণ অপরাধ দরকার, জাতীয় পার্টি সবটুকুই করেছে। জাতীয় পার্টি ভোটাধিকার হরণ করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, বাক স্বাধীনতা লঙ্ঘন করেছে, পত্রিকা হাউসগুলোতে নিয়মিত অপারেশন চালাইছে জাতীয় পার্টির হোসেন মোহাম্মদ এরশাদের, এবং সর্বশেষ মানুষকে খুন করেছে। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অতিরিক্ত লোভের কারণে জাতীয় পার্টির মধ্যে নর্দমা পার্টি বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছে 91 পরবর্তীতে। যদি আপনি এটাকে বলেন যে খালেদা জিয়া, শেখ হাসিনা এবং জামাত ইসলামীর এই রাজনৈতিক ভুলের কারণে 1991 সালে তারা ইলেকশনে অংশ নিতে পেরেছে। আমি মনে করি ওই সময় তাদের রাস্তাটা বন্ধ করে দেওয়া উচিত ছিল, এবং তারা কোনো গণতান্ত্রিক আচরণের মধ্য দিয়ে এভাবে সংগঠিত হয় না। সুতরাং তারা গণতান্ত্রিক কোনো পার্টিসিপেশন অংশগ্রহণ করার সুযোগ নেই। এখন আপনি যদি মনে করেন 2008 সাল থেকে যদি দেখেন, 8 সালের পর থেকে জাতীয় পার্টি বাংলাদেশের গণতন্ত্র হরণের প্রত্যেকটা ষড়যন্ত্রের সাথে জড়িত। 2014 সালের ইলেকশনে বাংলাদেশে যদি জাতীয় পার্টি যদি ইলেকশনে অংশগ্রহণ না করতো, তাহলে কিন্তু শেখ হাসিনা ইলেকশন করে পার পেত না। এখন এই যে ইলেকশনে বৈধতা দেওয়া বা আওয়ামী লীগকে পার্লামেন্টে নিয়ে যাওয়া পর্যন্ত সহযোগিতা করা, সবটুকু করেছে জাতীয় পার্টি। এবং 2018 ইলেকশন জাতীয় পার্টি আপনার খুব নগ্নভাবে আপনার আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। 2024 সালে সবচেয়ে মজার ঘটনা ঘটেছে, জাতীয় পার্টি ইলেকশন করেছে এই ব্যানারে আওয়ামী লীগ মনোনীত জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী হিসাবে নিজেদেরকে এস্টাবলিশ করেছেন, এবং তাদের যে নির্বাচনী পোস্টার সেখানে তারা বলেছেন আওয়ামী লীগ মনোনীত জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী। তো আপনি জাতীয় পার্টি তো কোনোভাবে নিজেদেরকে জাতীয় পার্টির পলিটিক্যাল দল হিসেবে কখনো বলেনি, তো আপনি কেন ওদেরকে পলিটিক্যাল পার্টি হিসেবে বলতে যাচ্ছেন? এখন তাদের কৃতকর্ম হচ্ছে সরাসরি একটি মাফিয়া চক্রের মতো।
তারা একটা স্ক্যাম, এটা বাংলাদেশের রাজনীতিতে কোনো না কোনোভাবে তারা সার্ভাইভ করছে। এই বিদ্যমান পুরাতন কাঠামোর পলিটিক্যাল পার্টিগুলোর ভুলের কারণে, লোভের কারণে এবং তাদের খামখেয়ালির কারণে জাতীয় পার্টির মধ্যে ঠিক আছে, আমি বুঝতে পারছি শিশির, আপনি যে অভিযোগগুলো জাতীয় পার্টির বিরুদ্ধে দিলেন, এই ধরনের অভিযোগ বেশ মানে বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের স্বল্প বিস্তার আছে কিন্তু প্রত্যেকের নামে যে নিষিদ্ধ করার ক্ষেত্রে। আমি একটু ববি হাজ্জাজের কাছে আসতে চাই যে আপনি জাতীয় পার্টির সাথে এক সময় ছিলেন এবং সেখান থেকে আবার বেরো হয়ে এসেছেন। আপনি জাতীয় পার্টিতে ছিলেন এবং বের হয়ে আসলেন, এই ব্যাখ্যাটাই জানতে চাই। ওকে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে সালাম এবং শুভেচ্ছা। মানে জাতীয় পার্টির খুব গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং আপনি বেশ জাতীয় পার্টিতে খুব প্রভাবও ছিল আপনার, সেখান থেকে আপনি চলে আসলেন। এরকম একটা ধারণা অনেকের ছিল, আমার প্রভাব ছিল, এটা সত্যি একটা ধারণা ছিল। এবং জাতীয় পার্টি না, প্রভাব বলতে রাজনৈতিকভাবে রাজনৈতিক প্রজ্ঞার প্রভাবের কথাই বলছি। সেটাই বলছি আমি। জাতীয় পার্টির চেয়ারম্যানও এবং সিনিয়র নেতারাও আপনাকে খুবই ভরসা করতেন, মূল্যায়ন করতেন। জি, আলহামদুলিল্লাহ। সেই সময় ঠিক দেখেন, আমি জাতীয় পার্টির সাথে আমার সম্পর্কচ্যুতটা হয় 2014 নির্বাচন ঘিরে, বা ওখান থেকে শুরু হয়, তারপর অল্প সময়ের পর আসলে সম্পর্কচ্যুত হয়। তো 2014 নির্বাচন যখন পরিষ্কারভাবে শেখ হাসিনা একটা লুটতরাজের নির্বাচন করতে যাচ্ছিল, একতরফা নির্বাচন করতে চাচ্ছিল, তখন জাতীয় পার্টিও কয়েক ভাগে ভেঙে যায়। জাতীয় পার্টির নেতৃবৃন্দ যারা ছিলেন তারা কয়েক ভাগে ভেঙে যায়। মানে কেউ শেখ হাসিনার সাথে যে নির্বাচন করবে, কেউ একটু অপেক্ষা করে দেখবে, কেউ এই ধরনের নির্বাচনের বিরোধিতা করবে, তারা এক দলকে অন্য দল একটা সাপোর্ট করে, বা কেউ গণতন্ত্র সাপোর্ট করে। তো আমি বিএনপি আওয়ামী লীগ দুই শিবিরে ভেঙে যায়, এটা একদম না, মানে মাল্টিপল শিবিরে ভাঙে। এর সবচেয়ে বড় গ্রুপগুলো ছিল আওয়ামী লীগ, বিএনপি। সবচেয়ে বড় গ্রুপ ছিল আওয়ামী লীগ, সেকেন্ড বিগেস্ট গ্রুপ ছিল বিএনপি। এর বাইরে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ একটা গ্রুপ ছিল, যে আমরা জাস্ট দেখব কি হচ্ছে। আর ছোট একটা গ্রুপ ছিল যে না, মানে সর্ট অফ পার্টির ভবিষ্যৎ, গণতন্ত্র, দেশের ভবিষ্যৎ, এটার একটা ছোট গ্রুপ ছিল। ওই ছোট গ্রুপটার অংশীদার ছিলাম আমি। এবং সেই জায়গা থেকে যখন মানে বড় চিন্তার ছোট গ্রুপ, হ্যাঁ, মানে চিন্তাটা ছিল গণতন্ত্র, দেশ, জাতি, গ্রুপটা ছিল খুব ছোট। বিকজ এগেন হয়তো বাংলাদেশের যারা অনেক দশক ধরে প্র্যাগম্যাটিক রাজনীতি করেছেন, তারা এতই চড়া উতরাও দেখেছেন যে তারা হয়তো ইডিওলজি নিয়ে খুব বেশি প্র্যাকটিক্যাল সময় ইডিওলজি নিয়ে চিন্তা করেন না। তো আমি হয়তো আরেকটু বেশি ইডিওলজিক্যাল ছিলাম, বা সো সেই জায়গা থেকে আমি একটা স্ট্যান্স নেই, যেটা যখন যারা বিএনপিপন্থী যারা ছিলেন তাদের সেটাতে সহযোগিতা হয় অবভিয়াসলি, কিন্তু এগেন আমরা একসাথে ছিলাম না, আমরা আলাদা ছিলাম। কিন্তু ওই জায়গা থেকে আমার স্ট্যান্সটা থাকে হলো যে নির্বাচনে জাতীয় পার্টি যাবে না। এবং এই জায়গা থেকে সরকারের জন্য হয়তো কোনো না কোনো জায়গায় আমি কিছু বাধা সৃষ্টি করতে সক্ষম হই। আপনি কেন চেয়ারম্যানকে কি কনভিন্স করলেন যে এই কারণে জাতীয় পার্টি যাওয়া উচিত না, চেয়ারম্যান বা সিনিয়র নেতা? দেখেন, আমি কাউকে কনভিন্স তখনই করতে পারি যখন সে কনভিন্স হওয়ার জন্য তৈরি থাকে। এটাও কিন্তু না, যদি যুক্তিটা যৌক্তিক হয়। আমার যুক্তিটা একমাত্র ছিল লং টার্ম। দেখেন, মানে আমি আপনাকে 13 নভেম্বর ডিসেম্বরের আলোচনা, এগুলো নির্বাচন তো 14তে হয়ে গেল, 13 নভেম্বর ডিসেম্বরে যে আলোচনাগুলো ছিল, মানে তারাঙ্কর বৈঠকের পর, তারাঙ্কর তো আরেকটু আগে, হ্যাঁ, তারাঙ্কর বৈঠকটা অক্টোবর বা সেপ্টেম্বর অক্টোবরের দিকে, তার কিছুদিন পরে। বাট তারাঙ্কর বৈঠকের সময় অলরেডি জিনিসপত্র আর কি অনেক দূর চলে গেছে, যে এই নির্বাচন বোধহয় হচ্ছে না, বা অন্য কোনো ধরনের একটা প্রক্রিয়া আসবে, বা নির্বাচন হলেও পরে আবার নির্বাচন, মানে কোনো একটা প্রক্রিয়া আসছে। এবং শেখ হাসিনা তো ওপেনলি প্রমিসই করেছিল যে 3 মাসের ভিতরে আবার নির্বাচন দিবে। এটা জাস্ট ওই সাংবিধানিকতা ধরে বজায় রাখার জন্য অনেক প্রমিস করেছে, হ্যাঁ, অনেক প্রমিস ভেঙেছে। এইটাতে যায়। তো তখন যে পয়েন্টটা ছিল হলো যে এই নির্বাচন হবে না হবে, এটা একটা আসলে শেখ হাসিনা বের করে নিয়ে যেতে পারবে কিনা, এটা একটা প্র্যাকটিক্যাল কিন্তু একটা দুশ্চিন্তার জায়গা ছিল, যে আপনি যদি এখন শেখ হাসিনার সঙ্গী হন এবং শেখ হাসিনা বেরিয়ে যেতে না পারে, তাহলে দলের কি হবে, এটা একটা। আর দ্বিতীয়ত হলো যে সাপোজ শেখ হাসিনার সঙ্গী হন, শেখ হাসিনা জিতলো, গণতন্ত্র কী হবে? এখন গণতন্ত্র যদি মারা যায়, এখানেও প্র্যাগম্যাটিক চিন্তা আছে, যে গণতন্ত্র যদি মারা যায় এবং সেই মারা যাওয়ার অংশীদার যদি আপনি হন, আপনার রাজনৈতিক দল 10 বছর পর কই যাবে? এই যে আজকে কিন্তু আমরা 10 বছর পরে এসেছি, 2024-25 কিন্তু 14-10 বছর পরই। সো আমার তখন একটা আর্গুমেন্ট ছিল যে এই যে 10 বছর পর, তখন কি হবে? বিকজ তখন আপনি এটার মানে দোষটা আপনি এড়াতে পারবেন না, এই দলের কিছু রাখতে পারবেন না তখন। প্লাস মানে পরিস্থিতিটা ছিল এমন যে জাতীয় পার্টিকে কেউ জিজ্ঞেস করলো যে জাতীয় পার্টিকে এখনো স্বৈরাচারী আছে কিনা, এই প্রশ্নের উত্তর
ঘন্টার মতো। এবং তখন 2013 সালের নভেম্বর ডিসেম্বর মাসে প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের বয়স বোধহয় 85, ইদার 85 পার করে গেছে বা 85 ছুঁই এরকম কিছু একটা, 85। সো উনিও মানে খুব ভালো করে জানতেন উনি হয়তো আর অনেক বছর, মানে কত বছরই বা বাঁচবেন যতই সুস্থ থাকুন, 85 অলরেডি পার হয়ে গেছে। সো ওই জায়গাগুলোর কারণে হয়তো উনি আমার কথাটা আরেকটু মূল্যায়ন বেশি করেছিলেন, যে ওই লং টার্ম কি হতে পারে কি না হতে পারে। চেয়ারম্যান সাহেব জি হয়তো চিন্তা করেছেন, বাট সেই জায়গা থেকে আর কি চেয়ারম্যান সাহেব আমার সাথে ছিলেন, আমি চেয়ারম্যান সাহেবের সাথে ছিলাম। সেটা হলো তাকে সিএমএইচ নেওয়া পর্যন্ত। সিএমএইচ পরে কি হলো? সিএমএইচ নেওয়ার পর তো তার মানে চেয়ারম্যান আপনার এই কথায় ভরসা রেখেছিল যে জাতীয় পার্টি নির্বাচনে যাবে না? চেয়ারম্যান ডিসিশন নিয়েছিল জাতীয় পার্টি নির্বাচনে যাবে না, সেই ডিসিশনে আমি হয়তো একটু সহযোগিতা করেছিলাম এই ধরনের আপনার মানে জাতীয় পার্টির নির্বাচনে যাওয়া উচিত না আর কি। জি জি জি, তো আমি তাকে এগুলো জানিয়েছিলাম, বাট ডিসিশন তার ছিল যে যাবে না। এই যাবে না ডিসিশনটা হবার পর সরকারের পক্ষ থেকে তার উপরে কিছু বল প্রয়োগ করার চেষ্টা করা হয়, এবং এই বল প্রয়োগ করার চেষ্টার মাধ্যমেই তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। যে ওই সময় তাকে যদি আসলে জেল হাজতে নিয়ে যায় তাহলে মানে নির্বাচনে যাওয়া তার কোনো প্রশ্নই ওঠে না জাতীয় পার্টির। সো সিএমএইচে নিয়ে যে ওখানে বেসিক্যালি কারাবদ্ধ করে জাতীয় পার্টি যেই গ্রুপটা আওয়ামী লীগের সাথে ছিল, হাসিনার সাথে ছিল, সেই গ্রুপটা পরিষ্কার নির্বাচনে চলে যায়। আর নির্বাচনের বিরোধী আমরা যারা ছিলাম, এর মধ্যে এগেন সবচেয়ে মুশকিল জায়গায় আমি ছিলাম। সো আমাকে তখন গুম করা হয় এবং তারপর দেশ থেকে বিতাড়িত করা হয়। এটা হলো সেই 13-14 কেন গুম করা হলো, কিভাবে, কি কারণ? কারণ ওই যে এগেন যে আমি এটা নিয়ে কথা বলছিলাম, তাদের কথা মানে এই কথাটা বন্ধ করা তাদের জন্য, তারা হয়তো মনে করেছে তাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন আমার কথা কত জোরে হয়েছে এটা আমি জানি না, কিন্তু সরকারের কাছে মনে হয়েছে, সরকারের গুরুত্বপূর্ণ লোকজন ব্যক্তিদের কাছে মনে হয়েছে যে আমার কথাটা তখন মানে বন্ধ করে দেওয়াটা অত্যন্ত তাদের জন্য গুরুত্বপূর্ণ। শুনছিলাম। এখন আমি শিশির আপনার কাছে আসতে চাই, যে শুনলেন ববি হাজ্জাজ যখন জাতীয় পার্টিতে ছিলেন তখন যে জায়গাটা আপনি যেই আলোচনাগুলো আমরা তখন করলাম, আপনি যে অভিযোগগুলো দিলেন, আপনি জানেন যে এই ধরনের অভিযোগ কম বেশি যেই দল ক্ষমতায় গেছে সেই দলের আছে, ক্ষমতায় গেলে তারা বিভিন্নভাবেই। আমি সুনির্দিষ্ট ব্যাখ্যা জানতে চাই যে আপনারা যে একটি দলকে নিষিদ্ধের ঘোষণা করবেন, যেমন ধরেন জামাত ইসলামীকে নিষিদ্ধের আগে বেশ কিছু বিচার করেছে আওয়ামী লীগ, বিচার করেছে। সেখানে সুখরঞ্জন বালির মতো সাক্ষী এসে বলেছে না আমি বিরুদ্ধে সাক্ষী দিব না, এই ধরনের বিচার, মানে সেগুলো অবশ্যই বিচার নিয়ে কথা আছে মানুষের, কিন্তু তারা এক ধরনের ড্রামা তৈরি করেছে, পলিটিক্যাল ড্রামা। আপনারা জাতীয় পার্টির ক্ষেত্রে মানে আপনি কি বেসিসে আসলে এই নিষিদ্ধের জায়গাটা বললেন না, এবং গণ অভ্যুত্থানের 1 বছর পরে কেন? আচ্ছা, প্রথমে বলে নিই, আসলে গণ অভ্যুত্থানের 1 বছর পরে আমরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ চাচ্ছি, ব্যাপারটা এরকম না। আমরা শুরু থেকেই আওয়ামী লীগ সহ 14 দল সকলকে বিচার দাবি করেছি, তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে আইনের ভিত্তিতে, তাদের অপরাধের ভিত্তিতে তাদেরকে নিষিদ্ধের দাবি আমরা করেছি। সরকার গত 1 বছরে এখন পর্যন্ত তাদের বিচার করতে পারেনি এবং বিচার শেষ করতে পারেনি, যার কারণে আপনার কাছে মনে হচ্ছে তাদের এখনও অপরাধ প্রমাণিত হয়নি। এটা সরকারের ব্যর্থতা। কিন্তু আপনি যদি দেখেন জনরোষ, জনগণ এবং জনগণের যে ইচ্ছার এর অভিপ্রায় কিন্তু সরকার মানে আপনার আওয়ামী লীগ পালানোর পরেই কিন্তু জাতীয় পার্টির অফিস কিন্তু জনগণ, বিক্ষুব্ধ জনতা, গণতন্ত্রকামী জনতা, তারা কিন্তু জাতীয় পার্টির অফিস কিন্তু জ্বালিয়ে দিয়েছে। এটা বিক্ষুব্ধ জনতা কিন্তু শেখ হাসিনা পালানোর পরেই কিন্তু এটা করেছে 2-1 দিনের মধ্যে। তার মানে কি, পাবলিক ম্যান্ডেট কিন্তু জাতীয় পার্টির বিরুদ্ধে গিয়েছে। যেমনটি আওয়ামী লীগের অফিসকে জ্বালিয়ে দিয়ে মানুষ বুঝিয়ে দিয়েছে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে আর কোনো অস্তিত্ব নাই, এই পার্টি বাংলাদেশের জন্য না। এখানে আপনাদেরকে মাথায় রাখতে হবে, জাতীয় পার্টি কিন্তু আসলে বাংলাদেশি কোনো দল না। আমরা যেটা আওয়ামী লীগের ব্যাপারে অভিযোগ করি, আওয়ামী লীগ আসলে মূলত ভারতের আরএসএস যেরকম রাজনৈতিক শাখা হচ্ছে বিজেপি, ঠিক আরএসএসের বাংলাদেশের রাজনৈতিক শাখা ছিল আওয়ামী লীগ আর জাতীয় পার্টি। এটা কিভাবে আপনি প্রমাণ করবেন? 2014 সালে যখন হোসেন মোহাম্মদ এরশাদকে নির্বাচনে যাওয়ার জন্য বাধ্য করা হয়, তখন সুজাতা সিং, তাদের পররাষ্ট্র সচিব সুজাতা সিং কিন্তু বাংলাদেশে এসে জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে যায়, এবং জাতীয় পার্টির অধিকাংশ নেতাই আগ পরে হোক তারা কিন্তু এই নির্বাচনে যায়। যেমনটি তারা মানে আপনার 88-86-তে ভারতের ইন্দোরের ইলেকশনগুলো করেছে, এবং ভারতের ইন্দোরের তৎকালীন আওয়ামী লীগ কিন্তু ওই ইলেকশনে পার্টিসিপেশন করেছে, মানে আপনার 86 ইলেকশনে।
তাহলে আপনাকে বুঝতে হবে জাতীয় পার্টি ঠিক এখানে দিল্লির এক্সটেনশন, এটা বাংলাদেশের জন্য মানে আপনার কখনোই কাম্য না। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে জাতীয় পার্টি মূলত এখানে ভারতের এজেন্ডাই আপনার সার্ভ করছে। জাতীয় পার্টির যেই কাজটি জনগণের কাছে তো ক্ষমা চাওয়া তো দূরের কথা, জিএম কাদের যে এখন কারাগারে থাকার কথা, সে বলছে আওয়ামী লীগকে ছাড়া ইলেকশন হতে দেওয়া হবে না, ইলেকশন হবে না, ইলেকশনে দেশের মানুষ অংশগ্রহণ করবে না। আপনি এই কথাগুলো তো সরাসরি দিল্লির কথা, এই কথাগুলো তো বাংলাদেশের জনগণের কথা না। আওয়ামী লীগ বাংলাদেশের কোথায়, বাংলাদেশের এত জনপ্রিয় আওয়ামী লীগ? আপনি যদি 2014 সাল দেখেন, 18 সাল দেখেন, 24 সাল দেখেন, যদি ফেয়ার বাংলাদেশে ইলেকশন হতো, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর এই 3 জায়গায় 9 থেকে 10টা আসন ছাড়া বাংলাদেশের কোনো জায়গায় আওয়ামী লীগ জিতে আসার কোনো সম্ভাবনা নাই। এমন কোনো জায়গা আছে যেগুলোতে একসময় আওয়ামী লীগ জিতেছে, এগুলো তো আওয়ামী লীগের জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হবে। তাহলে এই যে পলিটিক্যাল রেটরিকগুলো বাজারে নিয়ে আসা হচ্ছে, আওয়ামী লীগের 30% ভোট আছে, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন সম্ভব না, অংশগ্রহণমূলক নির্বাচন হবে না, এই কথাগুলো মূলত দিল্লি সরাসরি জিএম কাদেরকে দিয়ে বলাচ্ছে। এবং সে মূলত এখানে বাংলাদেশের দিল্লির যে এজেন্ডা, মানে এজেন্ডা, এই এজেন্ডা সে বাস্তবায়ন করছে। এবং সে আওয়ামী লীগ এতদিন থাকার কারণে তার কাছে গুরু দায়িত্ব আসে নাই, সে ছোট সংগঠন হিসেবে ছোট দায়িত্ব পালন করেছে। এখন আওয়ামী লীগ যাতে রাজনীতি আর পারফর্ম করার কোনো সুযোগ নাই, বাংলাদেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে, সে এখন জিএম কাদের সে সরাসরি এখন মানে এখানে বলতে পারেন যে সর্বোচ্চ এখানে দিল্লির প্রতিনিধিত্ব করছে। এবং সে দিল্লি থেকে যত ধরনের সাপোর্ট, আর্থিক, রাজনৈতিক সকল সাপোর্ট সে পাচ্ছে। ছোট একটা বিরতিতে যাবো, আপনি বিরতির পর আমি ববি হাজ্জেজের কাছে যাব, তবে আপনার কাছে আবার ফিরবো। আপনি এগুলোর মানে কথা তো বললেন, কিন্তু ব্যাখ্যা দেবেন যে আর কিভাবে আপনি একজনকে ভারতের এজেন্ট বলতে পারেন। ছোট্ট একটি বিরতি দিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। ববি হাজ্জেজ, আপনার কাছে জানতে চাই যে শিশির একটা কথা বললো যে সুজাতা সিং জাতীয় পার্টিকে এই জায়গাতে নিয়ে আসে, এই সিদ্ধান্ত দেয়। আমি জানি না বা বাইরে থেকে একজন কেন বাংলাদেশের একটি রাজনৈতিক দলকে নির্বাচন যাবে কি যাবে না সেটার সিদ্ধান্ত নৈতিকভাবে দিতে পারে কিনা, আর পররাষ্ট্র বা এই সব দিকে দিতে পারে কিনা। আমার প্রশ্নটা হলো যে ওই সময়টায় আপনি তো না হয় এই ব্লকে পড়লেন, আপনার দলের মধ্যে ওই ব্লকটায় পড়লেন, এরপরে ডেভেলপমেন্টটা কী ছিল? কেন জাতীয় পার্টির এই নির্বাচনে যাওয়াটা, পরবর্তীতে কি হয়? পরবর্তীতে যেটা হয় যে যখন হুসেন মোহাম্মদ এরশাদ সাহেব সিএমএইচে কারাবদ্ধ, আমি এগেন যেটা আওয়াজ তুলছিলাম, আমি আর এখন মাঠে নেই, মানে এই জায়গাটাতেই নেই। তো যারা আওয়ামী লীগের সাথে এবং শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে নিয়েছিলেন, তারা সুন্দরভাবে নির্বাচন বের করে নিয়ে যান। তারা 30-33টা ভুলে গেছি কতগুলো এমপিও হন, এবং এখানে ভোট চুরি বা সব কিছু এই জিনিসগুলো সব ঘটান। এবং এরপর একটা কম্প্রোমাইজে চলে আসেন। তখন আপনার মিসেস রওশন এরশাদ, বেগম রওশন এরশাদের নেতৃত্বে একটা কম্প্রোমাইজের দল চলে আসে, এবং শেখ হাসিনার সাথে আতাতে যে কম্প্রোমাইজটা হয়, তারা পার্লামেন্টে যায়, বিরোধী দল হয়, এবং এরশাদ সাহেবকে ছাড়িয়ে নিয়ে আসা হয়। এরপর যেহেতু জাতীয় পার্টির সাথে আতাত হয়ে গেছে এবং আমি এক্সাইলে পাঠানো হয়েছিল এখান থেকেই বিরোধিতা করবার জন্য, সো আমাকেও দেশে ফিরে আসার পারমিশন পাই। আমি দেশে ফিরে আসি। আমি 2 মাস মধ্যে, মানে কয়েকদিনের ভিতরে ঠিক হয়ে গেছিল, তবু প্রসিডিউরাল জাতীয় পার্টির সাথে আপনার সম্পর্ক, ওখান থেকে জাতীয় পার্টির সাথে আমার সম্পর্ক চ্যুত হলো। সো কিন্তু ওই সময় সম্পর্ক ঠিক হয়নি না, ওখান থেকে ওখান থেকে বাদ হয়নি, কিন্তু মানে ওখান থেকে সম্পর্ক চ্যুত হয়নি, কিন্তু সম্পর্ক খারাপ হয়ে গেছিল, যেটা একদম কমপ্লিট ডিসকানেক্ট হয়েছে তার কিছু সময় লেগেছে। আপনি আদর্শিক রাজনীতিটা বোঝা শুরু করলেন, বা আমি আদর্শিক রাজনীতিতে আরো বেশি ইন্টারেস্টেড ছিলাম। প্র্যাকটিক্যাল রাজনীতি মানে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির থেকে আদর্শ রাজনীতিতে বেশি ইন্টারেস্টেড ছিলাম। তবে এখানে একটা জিনিস, যে সুজাতা সিংয়ের কথা হচ্ছে বা ভারতের কথা হচ্ছে, 2013 সালে ভারত খুব জোর করেছিল জাতীয় পার্টিকে নির্বাচনে যেতে, কিন্তু জাতীয় পার্টি হিসাবে কিন্তু নির্বাচনে যায়নি। রওশন এরশাদের নেতৃত্বে কিছু নেতৃবৃন্দ নির্বাচনে গেছে। সো ওইখানে পার্টির ভিতরে ভেদাভেদ হয়ে গেছিল, এবং ওখান থেকে কিছু ভাঙা গড়ার খেলাও চলে। তারপর
2014 নির্বাচনের পর থেকে আসলে যে জাতীয় পার্টিটা ছিল এটা পুরোপুরি হাসিনার আন্ডারে, এবং আপনি এটাও বলতে পারেন হয়তো বিদেশি শক্তির আন্ডারে, বাট কারণ হাসিনা যদি বিদেশি শক্তির আন্ডারে থাকে এবং হাসিনার আন্ডারে যদি কিছু থাকে সেটা ইনডিরেক্টলি বিদেশি শক্তির আন্ডারে, বাট হাসিনার আন্ডারে ডিরেক্টলি পরিচালিত হয় 14 থেকে শেষ পর্যন্ত। হাসিনা তখন, শেখ হাসিনা তাইলে জাতীয় পার্টির ডিফ্যাক্টো সভাপতি, ডিফ্যাক্টো মালিক, মানে এটা তখন আর কি এখন মানে রাজনৈতিক দলের যেটা হয় কি যে রাজনৈতিক দলের সভাপতি হলেও সে মালিকানা নাই দলের, মানে তারও দলের সবাইকে কনভিন্স করতে হবে একটা জায়গায় যেতে হলে। কিন্তু শেখ হাসিনার অবস্থান জাতীয় পার্টির সাথে সেরকম ছিল না। সো শেখ হাসিনা সভাপতি ছিল না, শেখ হাসিনা ছিল মালিক জাতীয় পার্টির, কারণ জাতীয় পার্টিতে যতগুলো এমপি ছিল এই এমপিগুলো শেখ হাসিনা বানিয়েছে। সো এই এমপিগুলো শেখ হাসিনার লোক ছিল, এরা ঠিক জাতীয় পার্টির লোক ছিল না। সো ওখান থেকে জাতীয় পার্টি হাইজ্যাক করে মালিকানা নিয়েছিল শেখ হাসিনা, এবং তারপর 18-24 আমরা দেখেছি। সো এখন যে জাতীয় পার্টি আছে, এই জাতীয় পার্টির মূল নেতৃত্বে যারা আছে, এই মূল নেতৃত্বে যারা আছে এরা বেশিরভাগই সেই 2014 থেকেই শেখ হাসিনাকে সহযোগিতা করে এসেছে এবং সেটার লাভগুলো ভোগ করেছে। সো এই মূল নেতৃত্বে যারা আছেন তাদেরকে আইনের বিচারের আয়তায় আনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি 12 মাস আগেও মনে করতাম, আজকেও মনে করি। এবং এদের বিরুদ্ধে আপনি আইনি প্রক্রিয়া যদি আনতে চান তাহলে ওই যে ভোট রিগিং বা ভোট ম্যানিপুলেশন ওখান থেকে শুরু করতে পারেন, এটা সিআরপিসিতে যেতে পারেন, আরপিওতে যেতে পারেন, এরপর আরও অন্য কী কী ম্যানিপুলেশন, কী চুরি চামারি বা কী তারা করেছে এগুলোতে আসতে পারেন। বাট একদম প্রথম 14, 18, 24 তিনটাতেই যদি চলে যান, ভোটার ম্যানিপুলেশন বা ভোট ম্যানিপুলেশন তারা করেছে। সো এইটার আয়তায়ও তাদেরকে ইমিডিয়েটলি আইনের আয়তায় আনাটা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আচ্ছা, আমি যেটা জানতে চাই যে এই যে জাতীয় পার্টি প্রথম 2014 সালে যেটি হলো যে তারা অপোজিশনে থাকলেন, আবার সেখান থেকে মন্ত্রীও দেখেছি। জি জি জি। এবং একইভাবে 2018 সালে এসে তারা তাদের মতো করে নির্বাচন করলেন, অপোজিশন হলেন। জাতীয় যে বলছিল যে 24 সালে জাতীয় পার্টি নির্বাচন করেছে আওয়ামী লীগ মনোনীত জাতীয় পার্টির ক্যান্ডিডেট, না 18 সালে এটা করেছে। 18 সালে জাতীয় পার্টির যদি আপনি হয়তো মনে আছে বা মনে নেই, 18 সালে যে কোনো জাতীয় পার্টির পোস্টার দেখবেন সব জায়গায় শেখ হাসিনার ছবি দিয়ে। আমি আপনার কাছ থেকে এই জিনিসটা জানতে চাই যে আপনি তো নিজের কাছ থেকে বুঝতেই পারলেন যে জাতীয় পার্টির এই সিদ্ধান্তের, কিন্তু আপনি কি মনে করেন জাতীয় পার্টি আসলে কি ছিল? এটা কি রাজনৈতিক দল ছিল? এবং রাজনৈতিক দল থাকলেও জাতীয় পার্টির কি এখন নিষিদ্ধ হওয়া উচিত? আচ্ছা, তাহলে আপনি সম্পূর্ণ সেই দলে একসময় ছিলেন, আপনি সেখানে সেই জায়গা থেকে। জাতীয় পার্টি অবভিয়াসলি রাজনৈতিক দল ছিল, এখনো রাজনৈতিক দল আছে, একটা দেউলিয়া দল। এখন রাজনৈতিক দল হিসেবে দেউলিয়া দল, বাট দেউলিয়া কোম্পানি তো কোম্পানি, লিগ্যাল স্ট্রাকচার তো কোম্পানি, ঠিক না? সো এটা একটা দেউলিয়া দল, কিন্তু তার আগে নিশ্চয়ই রাজনৈতিক দল ছিল। এবং আমি মনে করি জাতীয় পার্টি রাজনৈতিক দল হিসেবে আসলে তৈরি হতে সক্ষম হয়েছে 90 সালে, মানে ওই সরকার পতনের পর। জাতীয় পার্টির সরকার পতনের পর ওই যে জাতীয় পার্টির নেতাকর্মীরা যেই আপনার ট্রায়াল বাই ফায়ার দিয়ে গেছেন বা যেই যা কিছু দিয়ে গেছেন, এবং 90 নির্বাচনে তাদের যে প্রাপ্তি ছিল, এই দুটো জিনিস মিলিয়ে ওখান থেকে হয়তো দল হিসেবে তাদের অস্তিত্ব শুরু। কিন্তু এই অস্তিত্ব শুরু হবার পরও তারা বড় কিছু করতে পেরেছেন সেটা আমার মনে হয়নি। 91 থেকে 96-এর ভিতরে তারা কয়েকবার ভেঙেছে, 96 থেকে 2001-এর ভিতরে কয়েকবার ভেঙেছে, এবং ভাঙতে ভাঙতে শেষ পর্যন্ত 13-তে যে এমন একটা জায়গা হলো যে হাসিনা একদম দখলই করে নিল। সো সেই হিসেবে আপনি বলতে পারেন যে দল হিসেবে তারা খুব বেশি সাকসেসফুল হয়তো ছিল না, হয়তো 90-তে যদিও ডিক্লেয়ার করে জন্ম নিয়েছিল 86 সালে, বাট আসলে রাজনৈতিক দলের ওই ইডিওলজিক্যাল অ্যান্ড সিস্টেম্যাটিক স্ট্রাকচারাল ফরমেশনটা হয়তো আসলে 90-তে এসছে তাদের সরকার পতনের পর, এবং 2013-তে সেটা লুটপাট হয়ে গেছে। এখন আপনি যদি নিষিদ্ধর কথা আসেন, জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ করার জন্য আমরা মামলা করেছিলাম। আইসিটি যখন শুরু হয়, এটা বোধহয় সেপ্টেম্বর অক্টোবর মাসে যখন শুরু হয়, তখনই আমি মামলা করেছিলাম। কিন্তু মামলা অ্যাসাইড, কারণ আমি আইনের শাসনে বিশ্বাসী, গণতন্ত্র এবং আইনের শাসনে বিশ্বাসী, তার জন্য আমি মামলা করেছি। তবে আজকে আমরা যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি সেইখানে জাতীয় পার্টি না, কোনো পার্টির নিষিদ্ধতেই আমি পুরোপুরি বিশ্বাসী না, আওয়ামী লীগ ছাড়া। এবং আওয়ামী লীগ কেন ছাড়া? কারণ আওয়ামী লীগ প্রত্যেকটা মানে ওয়ার্ড লেভেল পর্যন্ত আপনি যেখানেই যান না কেন, আওয়ামী লীগের যেখানে ওয়ার্ড লেভেলের নেতৃবৃন্দ আপনার ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে অতপ্রুতভাবে জড়িত ছিল, এবং ইডিওলজিক্যালি তারা
বাংলাদেশ আপন না, বিদেশি একটা দেশকে আরো বেশি আপন হিসেবে ধরে নিয়েছিল। সেই কারণে আমি আওয়ামী লীগ নিষিদ্ধের সাথে সরকার যে সর্ট অফ ইসে করে নিয়েছে, ডিসিশন নিয়েছে তাদেরকে অ্যাক্টিভিটি নিষিদ্ধ করা, এটা আমি একমত, কিন্তু অন্য কোনো দলের নিষিদ্ধর সাথে আমি একমত না। আমি আরো পরিষ্কারভাবে জানতে চাই যে জাতীয় পার্টি এখন নিষিদ্ধ হওয়ার কেন দরকার? না, আমি কোনো প্রয়োজনও দেখি না, এবং আমি এটা আসলে এগেন গণতান্ত্রিক প্রেক্ষাপট থেকে, মানে গণতান্ত্রিক অধিকারের প্রেক্ষাপট থেকে যদি তাকাই সেখানেও আমি, এবং আইনি বিচারের প্রেক্ষাপট থেকে যদি তাকাই, তাহলে সেখানে আমি কোনো বড় কারণ দেখি না। কারণ ইডিওলজিক্যালি জাতীয় পার্টি বাংলাদেশ বিরোধী না, অর্গানাইজেশনালি জাতীয় পার্টির শক্তি নেই, ওর বিরোধী কী হবে। তবে এইটা আমি শক্তভাবে বিশ্বাস করি যে জাতীয় পার্টির যতগুলো 14, 18, 21, 24 যতগুলো এমপি ছিল, মানে যারা অ্যাকচুয়ালি এই আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে সহযোগিতা করেছে এবং এটার ভোগ করেছে, তাদেরকে বিচারের আয়তায় আনা। ববি হাজ্জাজ বললেন, এবং বেশ কিছু তথ্যও আমরা পেলাম যে জাতীয় পার্টি আসলে, আপনি প্রথম বলছিলেন যে আসলে প্রমাণ কি জাতীয় পার্টিতে ভারতীয় একটি মানে মদতপুষ্ট কি এখানে, হ্যাঁ মানে আপনি এটা বলছেন। আমি আগে প্রমাণটা দিয়ে বলি। প্রথম হচ্ছে 2023 সালে জাতীয় পার্টির যে বর্তমান চেয়ারম্যান জি এম কাদের, তিনি ভারতের সফরে গিয়েছেন। তিনি সফরে গিয়ে যখন এয়ারপোর্টে নামলেন, তখন 2024 নির্বাচনের আগে, তখন সাংবাদিকদের বললেন, খুবই মানে ভাবগাম্ভীর্য এবং উৎফুল্ল হয়ে বললেন, আমি ভারতের অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছি, আমি অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছি, কিন্তু আমি বৈঠকের বিষয়ে এখন কিছু জানাতে পারবো না, কারণ আমাকে এই বিষয়ে কিছু জানানোর জন্য এখন অনুমতি দেওয়া হয় নাই। এই যে তার অনুমতি দেওয়া হয় নাই, অনুমতি, এই যে ধরেন আপনার 23 সালের পরে এখন পর্যন্ত সে অনুমতি পায় নাই কিছু এই জিনিসটা জানানোর জন্য। গত 1 বছর তো সে কারাগারের বাইরে ছিলেন, এখনও তো তিনি জানাতে পারতেন। এখন তো তার উপর আর ভারতীয় চাপ নাই, যদি সে ভারতীয় এক্সটেনশন না হয়ে থাকতেন। এখন জানাক 2023 সালে ওই গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাথে তার কি হয়েছে। আমরা বিশেষ করে এখনও তার এই কথাগুলো বলার অনুমতি নেই, কারণ সে মূলত এখানে বাংলাদেশে চাকরি করছেন, যেমনটি ভারতীয় গোয়েন্দা সংস্থারা বুক করে থাকে, সেও হয়তো এখানে বড় কোনো মানে বড় পদে চাকরি করছেন। তাকে আমরা রাজনৈতিক দলের কর্মী মনে করি না, কারণ আমরা রাজনৈতিক দলের কর্মীদের আচরণ এরকম হতে পারে না যে আমার অনুমতি নাই। আলোচনা কি হচ্ছে, অনুমতি তো একজন মনে হচ্ছে তো একজন মানে জব হোল্ডার, তার বস তাকে যতক্ষণ না পর্যন্ত তাকে কথা বলার অনুমতি দিবে ততক্ষণ পর্যন্ত সে কথা বলতে পারবে না। তাহলে জি এম কাদের তো এখানে সরাসরি দিল্লির আপনার নির্বাচিত কর্মকর্তা, তাহলে আপনি তাকে কিভাবে বলবেন যে এখানে সে একটা রাজনৈতিক দল আর সে ভারতীয় দল? আমি আসলে জানতে চাই যে মানে এই জাতীয় পার্টির একটা নেতাও গ্রেপ্তার হয়নি, তাদের নামে মামলা আছে কিনা আমি জানি না, কিন্তু গ্রেপ্তার হওয়াটাও জরুরি তা বলছি না, যে মামলা হলে যখন পুলিশের সুবিধা হবে গ্রেপ্তার করবে। কিন্তু আপনি বলছেন দল হিসাবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দিতে। জাতীয় পার্টির নেতাদেরকে তো ব্যক্তি হিসেবেই অপরাধের বিচার করা হয়নি এখনো। আমি এই ক্ষেত্রে এইটা আপনার দল হিসেবে জাতীয় পার্টি নিষিদ্ধ বলতে, আমি তো দল হিসেবে জাতীয় পার্টিকে দলে মানি না। আমি তো মনে করি 14 দলীয় যে জোটটা ছিল, এগুলো ছিল একটা মানে মাফিয়া সংগঠন, এগুলো রাজনৈতিক দল না। রাজনৈতিক দল তো মানে গণমানুষের সাথে কথা বলবে, তারা তো গণমানুষের যে গণতান্ত্রিক অধিকার সেগুলো তো বিশ্বাস করে না। এই 14টা দল মিলে তো মানুষের সকল অধিকার, গণতান্ত্রিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, মত প্রকাশের অধিকার, ভাব প্রকাশের অধিকার পর্যন্ত তারা ক্ষুণ্ণ করেছে। আপনি তাদেরকে তাহলে কিভাবে দল বলেন? দল তো মানুষের অধিকারের জন্যই রাজপথে নামে, অধিকার মানুষকে আরো মানে প্রকাশ করার জন্য, বিকশিত করার জন্য সে সহযোগিতা করে। তাহলে তারা তো রাজনৈতিক দল না, আপনি তাদেরকে দল নিষিদ্ধ কি? আমি তো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করলে সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি কি তাহলে মনে করেন তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কি সমস্যার সমাধান হবে? আপনি কি মনে করেন আওয়ামী লীগকে আপনি যদি নিষিদ্ধ না করে কি করতেন? পুনর্বাসন করবেন? জাতীয় পার্টিকে যখন 91 আওয়ামী লীগের ভালো নেতা যারা আছে তাদেরকে নিয়ে আসবো। আমি আপনাকে একটু উদাহরণ দিই কেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ দরকার। 1991 সালে যদি জাতীয় পার্টিকে আমরা সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতাম, তাহলে 1996, 2001, 2008, 2014 এই যে সর্বশেষ 3টা নির্বাচন 14, 18 এবং 24, এই নোংরামিগুলো জাতীয় পার্টি করতে পারতো না। অন্তত পক্ষে এই শেখ হাসিনা গত 3 টার্মে বাংলাদেশকে যে ফেসিবাদের একটা জাহিলিয়াতের মধ্যে নিমজ্জিত করেছে, জাতীয় পার্টি সংগঠনটা 1991 সালে যদি নিষিদ্ধ হতো তাহলে বাংলাদেশে এই দুর্যোগ নেমে আসতো। একটু ববি হাজ্জাজের কাছে আসতে চাই। আমি একই প্রশ্ন করি যে জাতীয় পার্টি 1 বছর আগে তাদের অফিস পড়ে দেওয়া হয়েছে, কিন্তু তারপরে তাদের কোনো নেতা এখন পর্যন্ত এই যে ফ্যাসিবাদের অভিযোগ, কিন্তু তাদের নেতারা ওই সময় গ্রেপ্তার হয়নি।
এখন জাতীয় পার্টির নিষিদ্ধের বিষয়টা এত জোর গলায় বলছে কেন? আমি এই জনতার পক্ষ থেকে আমি আপনার কাছ থেকে জানতে চাই। দেখেন, জাতীয় পার্টি নিষিদ্ধ বা যে কোনো পার্টি নিষিদ্ধের জন্য যারা বলছে তারা কি কারণে বলছে এটা তারা তাদেরকে জিজ্ঞেস করবেন। এগেন এখন আমাকে যদি জিজ্ঞেস করেন, কারণ অ্যাকচুয়ালি আজ থেকে 7-8 মাস বা 8-10 মাস আগে আমি আইসিটিতে মামলা করেছি এদের নিষিদ্ধ করার জন্য। আমি কেন মামলাটা করেছি? আমি মামলাটা করেছি যেন আইনি প্রক্রিয়ায় এদের যে ক্রাইমস এগেনস্ট দ্য কান্ট্রি আছে, এবং এগেন যেটা সত্যি কথা, 14 দল বলেন, জাতীয় পার্টি বলেন, মানে 14টা দলের নাম তো আমি বলতে পারবো না আপনাকে, যে সত্যি কথা। হ্যাঁ, সো তাহলে এই যে দলগতভাবে না যারা নেতৃত্ব দিয়েছে ওই স্থানে ছিল তারাই ভোগ করেছে ভাই। একটা পার্টি ছিল তরিকত ফেডারেশন। হ্যাঁ, তরিকত ফেডারেশনে কতজন কে আছে আমি জানি না ভাই, কিন্তু আমি জানি যে এটা পীর কেন্দ্রিক পার্টি। হ্যাঁ, পীর কেন্দ্রিক পার্টি, চট্টগ্রামের মাইজ ভান্ডারি পীর কেন্দ্রিক পার্টি, এবং অনেক মুরিদরা আছে। এরা তো ভাই ভোগ করে নাই, এরা তো হাসিনাকে সহযোগিতা করে নাই। হাসিনাকে সহযোগিতা করেছে 2-4 জন যারা নেতারা, যারা এমপি হয়েছে বা যেটা হয়েছে, এরা সহযোগিতা করেছে। সো তাহলে এদেরকে তুমি আইনের আওতায় নিয়ে আসো। কিন্তু আমি এগেন জাতীয় পার্টি বা কোনো স্পেসিফিক পার্টি হিসেবে বলছি না। আচ্ছা, আমার মামলাটা আইনের আওতায় আনার জন্য। কিন্তু এখন যারা মনে করেন নিষিদ্ধ চাচ্ছে, এগেন তারা হয়তো তাদের ইমোশনাল কারণে চাচ্ছে কিছু, বাট এই নিষিদ্ধর খেলাতে যদি আমরা যাই তাহলে আসলে সামনে গণতান্ত্রিক সকল প্রক্রিয়া রক্ষা করা মুশকিল হয়ে যাবে। কিন্তু নিষিদ্ধ চাচ্ছি যেই কারণে, যারা এটার কারণ, যেমন মনে করেন সত্যি কথা তো ভাই, জাতীয় পার্টির কারেন্ট চেয়ারম্যান, যদিও জাতীয় পার্টি এখন আবার 2-3 ভাগে ভেঙে গেছে, কেউ বলছে, এক গ্রুপ বলছে তারা চেয়ারম্যান, এক গ্রুপ বলছে জিএম কাদের চেয়ারম্যান। বাট জিএম কাদের সাহেব যে চেয়ারম্যান, জিএম কাদের সাহেব তো এটা অ্যাকচুয়ালি বলেছে ভাই, ভারত থেকে ঘুরে এসে বলেছে যে ভারতের সাথে, ভারতে যে কি কি কথা হয়েছে এটা বলা যাবে না, বাংলাদেশের জনগণের কাছে ভোট চাইবেন, কিন্তু ভারত থেকে ঘুরে এসে মানে, কিন্তু এটা তো জিএম কাদের। তাহলে জিএম কাদেরকে নিয়ে আসেন আপনি বিচারের আওতায়, এবং জিএম কাদেরকে এই কথার জন্য আপনার বিচারের আওতায় আনতে হবে না। জিএম কাদেরের 14, 18, 24 নির্বাচনে যে রোলগুলো ছিল সেটার আওতায় আপনি বিচারের আওতায় আনতে পারেন। এই যে ভোট ম্যানিপুলেশন, ভোটার ম্যানিপুলেশন, পিওর অ্যান্ড সিম্পল ভাই। স্পেশালি 18তে, মানে 18তে তো বাকি সবাই নির্বাচনে গেছে, সো সেখানেও আমি বলছি যে এমন কোনো সিট নাই, 300 আসনের 300 আসনই এমন কোনো সিট নাই যেখানে ভোটার ম্যানিপুলেশন হয় নাই ভাই। তো এই ভোটার ম্যানিপুলেশন ধরেন না কেন এই নেতাদেরকে, আপনি ধরেন। সো বাট আপনি যদি বারবার প্রত্যেকটাতে আসেন ব্যান, তাহলে কোন পার্টি আছে বা বেয়ারলি, মানে মনে করেন আপনি যে কথাটা বলেছেন সরকারি ক্ষমতার আশপাশ দিয়ে গেছে, এখন আমি কখনো সরকারি ক্ষমতার আশপাশ দিয়ে যাই নাই। সো এগেন, এবং আমি যখন যাব ইনশাআল্লাহ আমার ব্যান কেউ চাইবে না, কিন্তু বাকি যতগুলো দল আছে সেগুলো আপনি এখন বলেন, মানে যারা কার্যকরী কথা বলবে তারা 71 নিয়ে আসতে পারে না, 71-এর জন্য ব্যান চাইতে পারে না। সো অনেক কিছু চাইতে পারি আমরা, ব্যানের থেকে যারা আসলে দোষী তাদেরকে বিচার করাটা আমি আরো গুরুত্বপূর্ণ বলে মনে করি। সময় হয়েছে, দর্শক আমাদের সঙ্গে থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আমি জানি না যে এই সরকার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবে কিনা, কিন্তু এক পক্ষ থেকে তো জোরালো দাবি উঠেছে, এবং নূরের উপর যে হামলাটি, সেই হামলাও আমরা আস্তে আস্তে আরও বেশ কিছু তথ্য পাচ্ছি যে অনেকে বলতে যাচ্ছে যে সেটি পূর্ব পরিকল্পিত। যাই হোক, আমরা এ নিয়ে আলোচনা করলাম, দেখা যাক সামনে কি হয়। আজকে বাংলাদেশের ঠিক এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী তারা পালন করছে, এবং বাংলাদেশের খুব ক্রুশিয়াল মোমেন্ট যাচ্ছে এখন। অনেকে বলেন যে বাংলাদেশের স্বাধীনতার পরে এরকমের পরিস্থিতিতে বাংলাদেশ যায়নি। ঠিক এই মুহূর্তে এরপর সেনাপ্রধানের বেশ কিছু গুজব, যদিও আজকে আসিফ নজরুল বলে দিয়েছে যে এগুলো সবই গুজব, এগুলোর সত্যতা নেই। এই সব কিছু মিলিয়ে কেমন বুঝতেছেন যে নির্বাচন কি হবে? ধন্যবাদ। প্রথমত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী, বিএনপির সকল নেতাকর্মীদেরকে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মনে করি বাংলাদেশের রাজনীতিতে বিএনপি যতটুকু অবদান রেখেছে সেজন্য অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য, কিন্তু বিএনপির আজকের প্রতিষ্ঠার দিনে কিছু বিএনপির ঐতিহাসিক ভুলও আমরা স্মরণ করি, যেগুলোর কারণে বাংলাদেশে দীর্ঘদিন ফেসিবাদ, সেনা শাসন, অপশাসন এগুলো দীর্ঘায়িত হয়েছে। যদি আপনি দেখেন 1975-এ যে সেনা জনতার যে জনতার 7 নভেম্বর বিপ্লব, সেনা জনতার যে বিপ্লব, বাকশাল, একদলীয় বাকশালকে পতন করে বাংলাদেশের মানুষকে যারা অন্ধকার থেকে আলোতে নিয়ে আসলো, তারা চেয়েছিল বাংলাদেশে আওয়ামী লীগ নামক আর এই
অপশাসন এদেশে আর না আসুক। কিন্তু আমরা কি দেখলাম, বিএনপি 1979 নির্বাচনে আওয়ামী লীগের তৎকালীন 4টা গ্রুপ ছিল, মোটা থেকে 3টা ছিল, আব্দুল মালেক উকিল, জেনারেল ওসমানী, মিজানুর রহমানের গ্রুপটা। এই 3টা গ্রুপকে বিএনপি জোর করে নির্বাচনে নিয়ে আসে, যাকে পুনর্বাসন বলতে পারেন আপনারা। বিএনপি আওয়ামী লীগকে 41টি আসন দেয় এবং প্রতিশ্রুতি দেয় তৎকালীন আমাদের নেতা জিয়াউর রহমান সাহেব যে তাদেরকে সংসদে বিরোধী দল বানাবে। এবং বিএনপির কারণে 1979 আসন নির্বাচনে সংসদে 41টি আসন পেয়ে আওয়ামী লীগ বিরোধী দল হয়। এই প্রথম আওয়ামী লীগকে পুনর্বাসন। সেই থেকে শুরু হয় আওয়ামী লীগের ষড়যন্ত্র। আওয়ামী লীগ সর্বশেষ দিল্লির সহযোগিতা নিয়ে জিয়াউর রহমান সরকারের পতন ঘটায়। জিয়াউর রহমান নিজের জীবন দিয়ে এদেশ থেকে বিতাড়িত হইতে হয় এবং এর মূল্য তিনি পেয়ে যান। তারপরে আসে দিল্লির সেনা শাসন, যেটা আমরা মনে করি দিল্লির পন্থী যে জাতীয় পার্টি, যেটা কিনা একটু আগে আলোচনা হলো, জাতীয় পার্টির এই সেনা শাসনের পরে তো বাংলাদেশে আরও 9 বছর অপশাসন শুরু হয়। সেখানে আওয়ামী লীগকে আবার 86-তে বিরোধী দল বানানো হয়। আওয়ামী লীগ এখানে 67টি আসন পায়, আবার দিল্লির পরিচালনায় হোসেন মোহাম্মদ এরশাদের পরিচালনায়। সর্বশেষ আওয়ামী লীগ 91 ইলেকশনে আওয়ামী লীগ 88 আসন পায়। আস্তে 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 এই যে আওয়ামী লীগকে বিএনপি আবার প্রাসঙ্গিক করে তোলে। সর্বশেষ বিএনপির ভুলের কারণে 96-তে আওয়ামী লীগ সরকারে গঠন করে ফেলে। বিএনপি যদি তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে যদি একটা সেটেল ইস্যু ছিল, এটাতে যদি বিএনপি গড়তমি না করতো, তাহলে আমার মনে হয় না আওয়ামী লীগ প্রথমবারের নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে হতো। হ্যাঁ, 96-তে দুটো নির্বাচন হয়েছে। সেটাই তো, প্রথমটা যদি বিএনপি তত্ত্বাবধায়ক ইস্যুটা একটা সেটেল ইস্যু ছিল, এটা থেকে গড়তমি না করে যদি একদলীয় নির্বাচনটা যদি না করে যদি বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতো, আমি হলফ করে বলতে পারি ওই নির্বাচনে বিএনপি সহ অন্যরা সরকার করতো। আমি বুঝতে পারলাম। সর্বশেষ আমি যে জিনিসটা বলবো, এই যে বিএনপির ভুলের কারণে 2006 সালে 28 অক্টোবর ঘটে, সর্বশেষ 2007 সালে 111 ঘটে, যার কারণে এই 111-এর পর থেকে 2024 সালের 36 জুলাই পর্যন্ত যে আমাদের উপর যে জাতীয় যে দুর্যোগ নেমে আসছিল এবং আমরা যে ভারতের কলোনাইজড হয়েছিলাম, এর জন্য কিন্তু বিএনপি দায়ী। এবং আমরা বিএনপিকে সরকারি দল হিসেবে যতটুকু শক্তিশালী মনে করতাম সেটুকু পাইনি। এবং বিরোধী দলকে থেকে সে যে মানুষকে একটি আধিপত্যবাদী শক্তি থেকে উদ্ধার করবে, একটি অপশাসন থেকে মুক্তি দিবে, সেটাও সে দায়িত্ব পালন করেনি। আমি শেষ করি এখানে, একটু শেষ করি। 1981 সালে বিএনপি জিয়া রহমান মরার পরে বা জিয়া রহমানকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যে ওনাদের যে নির্বাচিত রাষ্ট্রপতি সাত্তার সাহেবকে কিন্তু এদেশের মানুষ বিপুল ভোটে ম্যান্ডেট দিয়েছিলেন, কিন্তু বিএনপি ক্ষমতা ধরে রাখতে পারেননি। 91-তে ম্যান্ডেট দিলেন, বিএনপি 96-তে কি ম্যান্ডেট ধরে রাখতে পারেননি। 2001 সালে ম্যান্ডেট দিলেন, 2006 সালে কি বিএনপি এই ইতিহাসে এদেশের মানুষকে হতাশ করেছে। বিএনপি যেমন ক্ষমতা ধরে রাখতে পারেনি, আমরা তেমনি ক্ষমতাচ্যুত হলে ক্ষমতায় যেতে পারেনি। বিএনপি থেকে পেয়েছি, যখন বিএনপির ম্যান্ডেট দেওয়া হয় তখন ক্ষমতা ধরে রাখতে পারেন না, যখন বিএনপি অপোজিশনে যায় তখনই দেশের মানুষকে মুক্তি দিতে পারেন না, তখন আবার ছাত্র জনতা নামা লাগে। 90-তে ছাত্র জনতা আবার নামছে, 81-তে ক্ষমতা হারাইছে, 90-তে ছাত্র জনতা নেমে একসাথে পতন করছে। আবার বিএনপিকে ক্ষমতা দিয়েছে, আবার বিএনপি 111-এর মাধ্যমে ক্ষমতা হারাইছে, আবার 2024 সালে আবার ছাত্র জনতা বিএনপিকে মুক্ত করছে। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর এই কথাটি জানতে চাইনি, যেটি শিশির তাদের জায়গা থেকে ন্যারেটিভটা বললেন, একদম ভুলও বলেননি, তবে বেশ কিছু জায়গায় খুব কঠোরভাবে গিয়ে আমি জানতে চাই যে বিএনপির এখন যে বাংলাদেশের যে পরিস্থিতি, বিএনপির সমর্থক বেশি এবং সেই অনুযায়ী সে সমর্থকের সংখ্যায় সে 1 নাম্বারই হবে দল। তো সেই ক্ষেত্রে বিএনপির আসলে এখন স্ট্যান্ডটা এই মুহূর্তে কি স্ট্যান্ডে যাওয়া উচিত? বিএনপির চেয়ারপারসন কিন্তু সেইভাবে অ্যাক্টিভ না, আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি অ্যাক্টিভ, কিন্তু তিনিও দেশে আসেননি, অনেক দিন ধরে বিদেশে আছেন। এই সব কিছু মিলিয়ে সামনের দিনে বিএনপি কোন জায়গাটায় যাওয়া উচিত মানুষের জন্য? মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট বিএনপির আমি বিএনপির
না আপনি বাট আমরা একসাথে যেহেতু হ্যাঁ, কোয়ালিশনে একসাথে আছি, রাজনীতির জায়গা থেকেই জানতে। মানে আন্দোলনে একসাথে ছিলাম, ওই হিসেবে আগামীতে কোয়ালিশনেও আছি, সেই হিসেবে আমি বলবো বিএনপির ভূমিকা কি হওয়া উচিত? বিএনপির মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনি বেশ অসুস্থ, যতদূর আমরা যখনই ওনার সাথে লাস্ট যেই একবার দুবার দেখা হয়েছে এবং যা শুনেছি অনেক অসুস্থ। আর ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান মানে সার্বিকভাবেই দলের দায়িত্বে আছেন এবং সেই দায়িত্বগুলো উনি পালন করছেন। এবং যতখানি আন্ডার দ্য কারেন্ট সার্কামস্ট্যান্স, এগেন এটা আমার অবভিয়াসলি আমি আমার বিশ্লেষণ বলছি বা আমার ধারণা বলছি, যতখানি আন্ডার দ্য কারেন্ট সার্কামস্ট্যান্সেস ভালোভাবে পরিচালনা করার প্রচেষ্টা থাকতে পারে, ততখানি ওনার প্রচেষ্টা আছে, এতটুকু আমার কাছ থেকে মানে আমার জায়গা থেকে আমি দেখছি। ছোট্ট একটা জিনিস বলি, দেখেন আমরা অনেক কিছু নিয়ে অনেক ধরনের ন্যারেটিভ সাজাতে পারি। একটা বাস্তব ঘটনাকে নিয়ে গল্প একবার বানানো শুরু করলে গেম অফ থ্রোনস গল্প বানিয়ে দেওয়া যায়। আমি আমার প্রফেশনাল লাইফে একজন রাষ্ট্রবিজ্ঞানী, আমি একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, এটা হলো আমার রাজনৈতিক পরিচয়। আমার প্রফেশনাল পরিচয় হলো আমি রাষ্ট্রবিজ্ঞানী। সো এই জিনিসগুলো মানে অ্যাকচুয়ালি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কি হয়েছে কি না হয়েছে, কোন রাজনৈতিক দল কি করেছে কতখানি করেছে, এইটা আসলে আমার মানে রুজি রুটি, আমি এই কাজই করি। মানে আপনি প্র্যাকটিক্যালি রাষ্ট্রবিজ্ঞানী, এই জায়গায় হ্যাঁ জি, ফিল্ডেও আপনি এই থিওরি ব্যবহার করেন? না ফিল্ডে আমি মানে আমি রাজনীতিবিদ, আমি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, রাজনৈতিক কর্মী, কিন্তু আমার দৈনন্দিন জীবনে মানে আমার রুজি রুটি হলো রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে। আমি বিজ্ঞানের শিক্ষক এবং রাষ্ট্রবিজ্ঞানের একাডেমিক। তো সেই জায়গা থেকে আমি বলবো যে মানে ব্যাখ্যাগুলো যখন আমরা দেই যে কোনো জায়গায়, আরেকটু হয়তো চিন্তা ভাবনা করে একটু হুঁশ রেখে ব্যাখ্যা দিলে আরও ভালো হয়। মানে আমরা যে কোনো দলকে যে কোনোভাবে ইচ্ছা করলে যেটা ইচ্ছা বলে দিতে পারি। যেমন মনে করেন আওয়ামী লীগকে আমরা বলতেই পারি যে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ দল, কারণ এগেন গত 15 বছর আসলে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ কাজগুলো করেছে, এখানে কোনো সন্দেহ নাই। কিন্তু আবার আওয়ামী লীগ তো ভাই গতকাল জন্ম হয় নাই, 15 বছর আগে জন্ম হয় নাই। তো শেখ মুজিবের আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ না, আওয়ামী লীগ জন্ম দিয়েছে মৌলানা ভাসানী। সো আপনি যখন যদি বলেন যে না 75-এর আওয়ামী লীগ খারাপ ছিল, ভাই শেখ মুজিবের আওয়ামী লীগ অরিজিনাল আওয়ামী লীগ না, অরিজিনাল আওয়ামী লীগ জন্ম দিয়েছিল মৌলানা ভাসানী। আবার একটা রাজনৈতিক দল যখন নির্বাচনে যাবে, কোনো নির্বাচন জিতবে কোনো নির্বাচন হারবে, আপনি যদি কন্টিনিউয়াসলি ক্ষমতা ধরে রাখেন, তাইলে তো আপনি ডেমোক্রেটিক রাজনৈতিক দল আসলে কিনা এটাই তো প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। কারণ দ্য ডেফিনিশন অফ এ ওয়ার্কিং ডেমোক্রেসি যে আপনি যে কোনো নির্বাচনে যাবেন, ওই নির্বাচনে আপনি হারতে পারেন, অন্য কেউ জিততে পারে। সো এগেন আমরা ন্যারেটিভ সাজানোর সময় আরেকটু সুন্দরভাবে বলতে চেষ্টা করলে হয়তো ভালো হয়। ধন্যবাদ জয়নাল আবেদিন শিশির, ধন্যবাদ ববি হাজ্জাজ। ঠিক এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি এবং যেই আবহ চলছে, নির্বাচনের একটি পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে। আমরা এটাও দেখেছি যে সুজাতা সিং যেমন বাংলাদেশের রাজনীতিতে এসেছিলেন, এখন সুজাতা সিং আসছেন না, কিন্তু এখনও দু একটা দেশের রাষ্ট্রদূতরা পরামর্শ দিতেই পারেন তারা। আমরা এটাও দেখছি যে আমরা বেশ কিছু গুজব শুনি, পরে জানা যায় যে এটি আসলে গুজব। বিশেষ করে এই ধরনের পরিস্থিতিতে সেনাবাহিনী মুভ করছে, বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে সেই জায়গাটি। এই সব কিছু মিলিয়ে আর জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয় তো বলাই হলো, সব কিছু মিলিয়ে দেশ কেমন আছে এটা মানুষ সবচেয়ে ভালো জানে। এখান থেকে সামনে বেরিয়ে আসতে হলে এই বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী আজকে, সবচেয়ে দায়িত্বশীল ভূমিকা মনে হয় বিএনপিকেই নিতে হবে। কারণ বিএনপির যেহেতু বিপুল সমর্থক রয়েছে, সেখান থেকে একটি সাধারণ চেইন অফ কমান্ডের মাধ্যমে সিদ্ধান্তগুলো দ্রুত ছড়ানো যাবে। বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে বিএনপির কাছে এই দাবিও জানিয়ে বিএনপির নেতারা চিন্তা করবেন। শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।